বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সকলেই অনেক ভালো আছো। প্রিয় বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এলাম আরও একটি নতুন গল্প। আশা করছি তোমাদের দাঁড়িয়ে যাবে, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আজকেই আমার বিয়ে হয়েছে। বিদায়ের সময় মা আমাকে ডেকে বললেন, চামেলি, বাসর রাতে স্বামীকে তোর কাছে আসতে দিবি না, কারণ সে যদি তোর কাছে আসে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দেবে। তাই মনে রাখিস, তোর স্বামী যেন তোকে স্পর্শ করতে না পারে। আমি অবাক হয়ে মায়ের দিকে তাকালে মা বললেন, শোনো, আপাতত যতটা পারিস স্বামীর থেকে দূরে থাকবি। কিন্তু মা, সে কি মানবে? কতদিন অপেক্ষার পর মোহিত আমাকে পেয়েছে, তাই আমার কাছে না এসে সে কি মানবে? তারপর মা আমাকে এমন বাস্তবতা বললেন যে আমি কেঁপে উঠলাম। আমি বললাম, মা, তোমার আমাকে বিয়ে দেওয়া উচিত হয়নি। মোহিতের জীবন নষ্ট করার আগে তোমার একবার ভাবা উচিত ছিল। মোহিত যখন এই সত্যটা জানতে পারবে তখন তার সমস্ত কিছু শেষ হয়ে যাবে। তুমি এটা ভালো করনি। আমার চোখে জল চলে এলো। মা, তুমি আমার কাছে এই সত্যটা কেন লুকিয়ে রেখেছিলে? মা বললেন, মোহিতের জেদের কারণেই এই বিয়ে হয়েছে। আমি প্রথম এই সম্বন্ধে না করেছিলাম, কিন্তু ওরা যখন মানল না তখন আমিও ভাবলাম, যাক, তোরও সংসার হবে, হয়তো সময়ের সাথে সাথে তোর জীবনেও সুখে রঙে ভরে উঠবে। কতদিন তুই এ বাড়িতে এভাবে বসে থাকবি? এখন আমি কি করব? মন খারাপ করে শ্বশুরবাড়িতে গেলাম। এখানে এসে আমি সেটাই করলাম যেটা মা বলেছিল। আমার স্বামীকে কাছে আসতে দেইনি। বাসর রাতে সে ঘরে এসে বিছানায় বসে আমার সৌন্দর্যের প্রশংসা করল। তারপরে আমার হাত ছোঁয়ার সাথে সাথে আমি তাকে পিছনে ঠেলে দিলাম। মোহিত অবাক হয়ে আমাকে এর কারণ জিজ্ঞেস করলে আমি কাঁদতে শুরু করলাম, কিন্তু কারণ বললাম না। তারপর একদিন আমার স্বামী মোহিত আমার পুরো গোপন ব্যাপারটি জানতে পেরে গেল। আমি লজ্জায় কাউকে মুখ দেখাতে পারলাম না, কারণ আমার মধ্যে বউ হওয়ার। আমি মোহিতের রুমে বিছানায় বসে আছি, আর সে অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমার খুব দুর্বল লাগছে। আমি বরফের মতো একদম জমে গেছি। আমি অনুভব করতে পারছি সামনে বসা আমার স্বামীর তীক্ষ্ণ নজর আমার শরীরের দিকে। সে বলতে লাগলো, কি ব্যাপার চামেলি, এই বিয়েতে কি তোমার মত ছিল না? আমি চোখ তুলে তাকে দেখে অনেক কষ্টে চোখের জল ধরে রেখেছি। আমার ঠোঁট কাঁপছে। মোহিত আমাকে খুব কড়া এবং রাগী শব্দে এর কারণ জিজ্ঞেস করল, কিন্তু আমি চাইলেও আসল কারণ বলতে পারছি না। সে আবার গম্ভীর স্বরে আমাকে জিজ্ঞেস করল, চামেলি, তোমাকে কিছু জিজ্ঞেস করেছি তো? তার এমন শব্দে আমি আতঙ্কিত হয়ে জোরে জোরে কাঁদতে শুরু করি, কিন্তু আমার সামনের লোকটা বোধহয় প্রতিজ্ঞা করেছে যে সে উত্তর না পেলে আমাকে ছাড়বে না। মোহিত আবার উচ্চস্বরে বলল, তোমার কান্না থামাও আর আমাকে প্রত্যাখ্যানের কারণ বলো। তুমি যদি ভাবো তোমার এই কান্না দেখে আমি গলে যাব আর আজ রাতে তোমার ধারে কাছে আসব না, তাহলে এই ভুল ধারণা তোমার মন থেকে বের করে নাও। এটা বলেই সে আমার কাঁপা হাতটা শক্ত করে চেপে ধরল। আমি হাতটা টেনে নেবার চেষ্টা করতেই সে আমার আরও কাছে এসে বলল, চামেলি, তুমি কি আমার পরীক্ষা নিচ্ছ? আমি কি অন্যায় করেছি যে তুমি এভাবে আমার থেকে দূরে সরে যাচ্ছ? আমাকে তোমার কাছেও আসতে দিচ্ছ না। আজ আমাদের বাসর রাত। বিয়ে নিয়ে ছেলে ও মেয়েদের মনে কত স্বপ্ন থাকে, আর তুমি আমাকে তোমার কাছে আসতেই দিচ্ছ না। অন্তত আমাকে এর কারণটা বলো, হয়তো আমি তোমার সমস্যার সমাধান করতে পারবো। চামেলি, আমি কোনো দেবদূত না যে মেয়েটি আমার জন্য সব দিক দিয়ে বৈধ। আমি কি কেবল তাকে দেখে থাকবো? আমি অনেক কষ্টে এ সময় পার করেছি। আমি সব সময় তোমার সঙ্গে স্বপ্ন দেখেছি। ধীরে ধীরে মোহিতের কথা বলার ধরন মোহনীয় হয়ে উঠতে শুরু করে। সে আমার মুখের উপর ঝুলে থাকা চুলের দিকে নেশা নেশা চোখে তাকিয়েছিল, আর আমার বুক থুকথুক করছিল। আজ তাকে যত মরিয়া মনে হচ্ছে, তাকে থামানো আমার পক্ষে খুব কঠিন, কিন্তু আমি অসহায়। আমার মা আমাকে যে কথা বলেছে তা যদি মোহিত জানত, তবে আমাকে ডিভোর্স দিয়ে দিত। মোহিত আমাকে মুখ দেখার জন্য একটি সোনার চেন দিল। সেটা পরানোর সময় তার আঙ্গুলগুলি আমার ঘাড়ে ঘুরছিল, আর আমার সমস্ত শরীর জুড়ে শিরন সৃষ্টি হয়েছিল। আমি তাড়াতাড়ি তার হাত ঠেলে দিয়ে আমিও পিছনে সরে এসে বললাম, মোহিত, আমাকে বোঝার চেষ্টা করো। প্লিজ আমাকে 1 মাস সময় দাও। আমি অনুনয় বিনয় করেছিলাম, কিন্তু মোহিতের নেশা চড়েছিল। সে কিছু শোনার মুড়েই ছিল না। সে বলল, আমাকে কারণটা বল, না হলে আমি জোর খাটাবো। তোমার কাছ থেকে আমার অধিকার আদায় করে নিলেও তুমি আমাকে কিছুই বলতে পারবে না। সেও সম্ভবত প্রতিজ্ঞা করেছিল আমার কথা না শোনার, কিন্তু আমি জানতাম মোহিতের এই ঘনিষ্ঠতা
আমার জন্যে কী নতুন বিপদ নিয়ে আসতে চলেছে, কিন্তু আমি তাকে আটকাতেও পারছি না। যতই সে আমার কাছাকাছি আসছিল ততই আমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছিল। আমি এতটাই টেনশনে ছিলাম যে বিছানায় অজ্ঞান হয়ে পড়ে যাই। মোহিত চামেরি ডাকছিল আর আমার হাত ধরেছিল। হয়তো ওর ধারণা ছিল না যে আমি অজ্ঞান হয়ে যাব। হয়তো আমি অজ্ঞান হয়ে গেছি, কারণ মায়ের সেই কথা আর তার উপর স্বামীর সেই দাবিগুলোর চাপ। আমি চাইলেও আমার স্বামীকে আমার কাছে আসতে দিতে পারিনি। এমন নয় যে আমার জীবনে অন্য কোনো পুরুষ ছিল। আমি মোহিতকে খুব পছন্দ করতাম। এটাও নয় যে অতীতে আমার সাথে এমন কোনো ঘটনা ঘটেছিল যে আমার গোপন রহস্য ফাঁস হয়ে যাওয়ার ভয় পাব। কিন্তু আমার যে সমস্যা সেটা কম মেয়েদেরই থাকে। যখন জ্ঞান ফিরো তখন আমি হাসপাতালের বেডে। শাশুড়ি ও মোহিত আমার কাছে চিন্তিত হয়ে দাঁড়িয়েছিল। শাশুড়ি আমাকে কেমন লাগছে জিজ্ঞেস করলেন। লেডি ডাক্তার বললেন, এখন একেবারেই ঠিক আছে, আপনারা চাইলে এনাকে বাড়িতে নিয়ে যেতে পারেন। তারা কিছুক্ষণের মধ্যে আমাকে বাড়িতে নিয়ে এলো। শাশুড়ি আমাকে আমার ঘরে রেখে বিশ্রাম নিতে বললে। আমি বিছানায় শুয়ে পড়লাম। বিয়েবাড়ির কারণে বাড়িতে অনেক অতিথিরা উপস্থিত ছিলেন। আমি শুনতে পাচ্ছিলাম মোহিতের দাদা ভাই জামাই বাবুরা মোহিতের সাথে মজা করছে, যে বাসর রাতেই তুমি তোমার বউয়ের সাথে এমন কি করলে যে বেচারা মেয়েটি একেবারে অজ্ঞান হয়ে গেল। একটি ফুলের মতো মেয়ে, তোমার ধীরে সুস্থে এগানো উচিত ছিল, কিন্তু তুমি তো ফুলটাকে দুমুরে মুচড়ে দিয়েছ। তারা একটা মজা করার সুযোগ পেয়েছে, তাই তারা আর থামে না। সবাই কি ভাবছিল জানি না, তবে আমি নিজেই লজ্জা পাচ্ছিলাম, কারণ আমার কারণে মোহিত সবার সামনে লজ্জিত হচ্ছিল। কেউ তাকে উপদেশ দিচ্ছিল 4 দিন ওই রুমের ধারে কাছেও যাবে না। কেউ আমার শাশুড়িকে বলছিল যে তুমি নিজের কাছে তোমার বৌমাকে রাখো। কাছে মোহিতের মুখ দেখে নতুন বউ আবার অজ্ঞান হয়ে যায়। হাসি মজার শব্দে আমি নিজের চোখেই ছোট হয়ে যাচ্ছি, কিন্তু আমিও অসহায়। আমি যদি আমার স্বামীকে আসল কারণটা বলি তাহলে সে আমাকে ডিভোর্স দিয়ে বাড়ি থেকে বের করে দেবে। আমি যদি কিছু নাও বলি তাহলেও আমাদের সম্পর্কের কয়েক মাসের মধ্যেই সে জানতে পারবে। কিছুদিন শাশুড়ি আমার কাছে আসতে থাকলেন। তিনি আমাকে খাবারও খাওয়াতেন। তিনি খুব নরম মনের এবং স্নেহময়ী মহিলা। ধীরে ধীরে সমস্ত অতিথিরও চলে গেল। আমার শরীরও ঠিক হয়ে গেল, তাই আমি নিজেই রান্নাঘরের কাজ করতে থাকলাম। যদিও আমার শাশুড়ি আমাকে নিষেধ করেছিলেন, মোহিত খুব চুপচাপ থাকত আর খাওয়ার সময় আমার দিকে অভিযোগের চোখে তাকিয়ে থাকত। শ্বশুরবাড়িতে শুধু মোহিত আর আমার শাশুড়ি থাকতেন। মোহিত আমার শাশুড়ির একমাত্র ছেলে। যদিও সব অতিথি চলে গেছে, কিন্তু শাশুড়ি তার বান্ধবী ও তার মেয়েকে জোর করে রেখে দিয়েছেন। শাশুড়ির বান্ধবীর মেয়ে আমার সমবয়সী। তার গ্র্যাজুয়েশনের পরীক্ষা হয়ে গেছে, তাই মা মেয়ে মাঝখানে এখানে থাকার প্ল্যান করেছিলেন। দিয়াও সুন্দরী, কিন্তু যে জিনিসটি আমাকে বিরক্ত করত তা হল সে মোহিতের সাথে খোলামেলাভাবে মিশত আর মোহিতের সাথে হেসে হেসে কথা বলত। সেদিনও খাওয়ার টেবিলে বসে দিয়া কি নিয়ে কথা বলে যাচ্ছিল, কিন্তু মোহিত তার কথায় পাত্তা দিচ্ছিল না। তার চোখ আমার দিকে স্থির ছিল। সে মুখে কিছু বলছে না, কিন্তু তার চোখ আমাকে যা বলছে তা আমি জেনেও না জানার ভান করলাম। রাতে রান্নাঘরের কাজ করছিলাম। সবাই যে যার রুমে চলে গিয়েছে। কিছুর অনুভূতি হওয়ায় ঘাড় ঘুরিয়ে দেখলাম মোহিত আমার ঠিক পিছনে দাঁড়িয়ে। সে বলল, মাথা ব্যথায় আমার ঘুম আসছে না, 1 কাপ চা বানিয়ে দাও তো। ভাবলাম চায়ের কথা বলে বেরিয়ে যাবে। আমি চায়ের কেটলিটা গ্যাসের ওপর রাখলাম। আমি রান্নাঘরে কাজ করার সময় রান্নাঘরের দরজায় ওড়না ঝুলিয়ে রাখতাম, কারণ এই সময় আমি রান্নাঘরে একাই থাকি আর বাড়িতে কোনো দেওর বা ভাসুরও ছিল না। কিন্তু মোহিত হঠাৎ এভাবে রান্নাঘরে এসে আমার কাছে দাঁড়াবে তা আমার ধারণা ছিল না। আমি যখন ওর দিকে মনোযোগ দিয়ে দেখলাম তখন আমার লজ্জা লাগতে লাগল। ও রান্নাঘরের দরজার কাছেই দাঁড়িয়ে আর আমার ওড়নাটাও সেখানেই ঝুলছে। আমি ওড়না নিয়ে নিজের গায়ে দিতেও পারছি না, তাই যত তাড়াতাড়ি সম্ভব চা বানানোর চেষ্টা করলাম।
কিন্তু আজ গ্যাসের চুলাটা খুব আস্তে জ্বলছে, হয়তো কোনো নোংরা আটকে গেছে। এত আস্তে জ্বললে চা তৈরি হতে 1 বা 2 মিনিট লেগে যাবে, আর এভাবে 1 বা 2 মিনিট দাঁড়ানো আমার পক্ষে কঠিন হয়ে যাচ্ছে। বারবার মোহিতের চোখে আমার চোখ পড়ছিল, আর আমার হার্টবিট এড়ে যাচ্ছিল। তারপর হঠাৎ মোহিত বলল, চামেলি, তোমার চুল খুব সুন্দর। আমি খেয়াল করলাম ও আমার দিকে আরেকটু এগিয়ে এসেছে। রান্নাঘরটা খুব ছোট, তাই ও আমার খুব কাছে চলে এসেছে। আমি খুব নার্ভাস ফিল করছি। ও আমার সামনে দাঁড়িয়ে আমার মুখের দিকে তাকিয়ে বলল, জানো, আমি তোমাকে আমার বন্ধুর বিয়েতে প্রথম দেখেছিলাম। যতক্ষণ আমি বিয়ের অনুষ্ঠানে ছিলাম, আমার চোখ সবসময় তোমার দিকেই স্থির ছিল। সেখানেই আমি মনে মন তোমাকে ভালোবেসে ফেলি। তখন থেকে তোমার সাথে সম্বন্ধ ঠিক না হওয়া পর্যন্ত আমি কোনো মতেই শান্তি পাচ্ছিলাম না। এই বলে মোহিত আমার আরও কাছে চলে এলো, আর আমি পিছিয়ে সেলফে গিয়ে ঠেকলাম। মোহিত, প্লিজ সরো, আমাকে আমার ওড়না নিতে দাও বলে আমি আমার কপালের ঘাম মুছলাম। মোহিত বলল, এখানে অপর কেউ নেই যার থেকে তোমাকে নিজেকে লুকাতে হবে। মোহিত আমার আরও কাছে এসে আমার কোমর ধরে আমার ঘাড়ে ঠোঁট রাখল। ওর গরম নিঃশ্বাসে আমি গলে যেতে লাগলাম। আমার অবস্থা আরও খারাপ হতে লাগল। আমার মুখ ওর কবজায় নেওয়ার আগেই আমি ওকে পিছনে ধাক্কা দিয়ে রান্নাঘর থেকে বেরিয়ে তাড়াতাড়ি আমার রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। আমি কিভাবে মোহিতকে থামতে পারি? সে আমার স্বামী আর আমাকে ভালোবাসে। সে তার বন্ধুর বিয়েতে আমাকে দেখে আমাদের বাড়িতে সম্বন্ধ পাঠিয়েছিল। আমার মা প্রথমে এই সম্বন্ধে রাজি হননি, কিন্তু মোহিত সম্বন্ধ নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের বাড়ির চোখ আর ছাড়েনি। আর আজ এত অপেক্ষার পর সে আমাকে স্ত্রী হিসেবে পেয়েছে। কিন্তু সে আমাকে তার মন ভরে ভালোবাসতেও পারেনি, কারণ আমি তাকে অনুমতি দেইনি। সে তো তার জায়গায় ঠিকই ছিল, কিন্তু আমি সেই এক সমস্যায় আটকে ছিলাম। সে আমার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। টেনশনে আমি কাঁদতে লাগলাম। আমি পাথর না, এটা একটা স্বাভাবিক সম্পর্ক। মোহিত যতটা আমার ভালোবাসা এবং সঙ্গ পাওয়ার জন্য ব্যাকুল ছিল, আমিও ততটাই তার সঙ্গ পাওয়ার জন্য আকুল ছিলাম। মনে হতো আমি সমস্ত কথা ভুলে তার বুকের মধ্যে লুকিয়ে পড়ি, কিন্তু আমার অসহায়ত্ব আমাকে আটকে রেখেছে। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়েছি জানি না। সকালে যখন ঘুম থেকে উঠলাম, মোহিত অফিসে চলে গেছে। আমি মোহিতের এত তাড়াতাড়ি অফিসে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে শাশুড়ি বললেন তিনি জানেন না, হয়তো অফিসে কিছু জরুরি কাজ আছে। আমার মনে পড়ল আমি সারা রাত রুম দরজা ভেতর থেকে বন্ধ রেখেছিলাম। সম্ভবত মোহিত ডাইনিংয়ে সোফায় ঘুমিয়েছে। তার ব্যাগ জামাকাপড় তো রুমেই। বুঝলাম মোহিত অফিসে যায়নি, বাড়ি থেকে কোথাও একটা চলে গেছে। এখন আমার মোহিতের চিন্তা হতে লাগল। জানি না সে কোথায় গেছে, হয়তো সে আমার ওপর রাগ করেছে। এই সব চিন্তাতেই সারাদিন কাটালাম। সন্ধ্যার দিকে মোহিত এসে সোজা ঘরে চলে গেল। তারপর থেকে মোহিত আমার সাথে কথা বলা একেবারেই বন্ধ করে দিল। সে আমার দিকে তাকাইল না। একবার আমি তার অফিসের কাপড় ইস্ত্রি করতে শুরু করলে সে আমার হাত থেকে কাপড় ছিনিয়ে নিয়ে বলল, আমার কাজ করার দরকার নেই। সে তার জামা কাপড় দিয়াকে দিয়ে দিল। নাস্তার কথাও তাকেই বলল। আমি অস্থির বোধ করছিলাম। সম্ভবত আমার প্রতি মোহিতের ব্যবহার ঠিকই ছিল। কতক্ষণ সে আমার সাথে ভদ্র থাকতে পারে? কিন্তু আমার জীবন বেরিয়ে যাচ্ছিল যখন আমি দিয়াকে তার পিছন পিছন ঘুরতে দেখলাম। সে আনন্দের সাথেই মোহিতের সব কাজ করে দিচ্ছিল। আমি অবাক হয়ে দেখতাম যে মোহিত সন্ধ্যায় যখন অফিস থেকে ফিরত, দিয়া নবধূর মতো সেজে দরজায় দাঁড়াত। মোহিত ভেতরে এলে দিয়া দৌড়ে তার কাছে যেত, এসে তাকে হ্যালো বলে তার হাত থেকে ব্যাগটি নিয়ে যেত। যেগুলো আমার দায়িত্ব ছিল সেগুলো খুশি হয়ে দিয়া পূরণ করত, আর আমার মধ্যে যেন আগুন লেগে যেত। কিন্তু আমি কী বা করতে পারি, কারণ মোহিত নিজেই তাকে এত গুরুত্ব দিচ্ছিল। সম্ভবত মোহিত আমার কাছে যা চাচ্ছিল
তা আমি পূরণ করতে পারিনি। যদি বিষয়টা এতেই সীমাবদ্ধ থাকত তাহলে ঠিক ছিল। রাতে একবার যখন চোখ খুললাম, বাইরে ডাইনিং রুমে কথা বলার আওয়াজ শুনতে পেলাম। রুম থেকে বের হয়ে দেখলাম দুজনে হাসতে হাসতে কথা বলছে, আর সামনে 2 কাপ চা রাখা ছিল। আমাকে দেখে দিয়ার হাসি থেমে গিয়েছিল, কিন্তু মোহিত একেবারে নির্লিপ্ত হয়ে বসে দিয়ার সাথে এমনভাবে কথা বলতে থাকল যেন আমাকে নিয়ে তার কোনো চিন্তা নেই। আমি কাঁদতে কাঁদতে নিজের রুমে চলে এলাম। আমার জীবন ধীরে ধীরে নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু আমি জীবনের সেই দরজায় দাঁড়িয়েছি যেখানে সামনে আগুন আর পিছনে খাদ। আমি যদি মোহিতকে সত্যিটা বলি তাহলেও আমার সংসার নষ্ট হয়ে যেত, আর না বললে দিয়া নামের এই মেয়েটা আমার জায়গাটা নিয়ে নেবে। একজন নারী সবকিছু সহ্য করতে পারে, কিন্তু সতীনের দুঃখ নয়। আমার আর মোহিতের মধ্যে যা থাকুক, আমি চাই না দিয়া আমাদের মাঝে আসুক। তাই আমি শাশুড়িকে বললাম যে দিয়া এখানে এসেছে অনেক দিন হয়ে গেল, সে কবে যাবে। যদিও দিয়ার মা চলে গেছে অনেক দিন হলো, দিয়া এই বলে থেকে গেছে যে আমি আর কিছুদিন এখানে থাকতে চাই। শাশুড়ি বললেন, আমিও তাকে বলেছি যে তুমি এসেছ অনেক দিন হয়ে গেল, এখন তুমি তোমার বাড়িতে যাও। সেও যেতে চায়, কিন্তু মোহিত তাকে যেতে দেয়নি। এটা শুনে আমার মনে হলো কেউ যেন আমার হৃদয় ধরেছে মোহিত কেন তাকে যেতে দিতে চায় না। একবার রান্নাঘর থেকে বেরিয়ে দেখি দুজনে ড্রয়িং রুমে গল্প করছে। আমি দরজায় দাঁড়িয়ে যা শুনলাম তা আমার হুঁশ উড়িয়ে দিল। আগে জানতাম না যে দুজনের মধ্যে কি চলছে, কিন্তু আজ এই রহস্যের উপর থেকেও পর্দা সরে গেল। আমি এই ভুল ধারণার মধ্যে ছিলাম যে মোহিত আমাকে ভালোবাসে, কিন্তু বাস্তব হয়তো অন্য কিছু। কারণ আমি যা শুনেছিলাম তাতে বুঝতে পারলাম যে আমার স্বামী আমাকে ভালোবাসে না। এই বিয়েটা বোধহয় সে বাধ্য হয়ে করেছে, নইলে তো সে শুধু দিয়াকেই ভালোবাসত, আর দিয়াও এখানে থেকেছে শুধু তার কথায়। আমি কাটতে কাটতে আমার রুমে চলে এলাম। রাতের খাবারও খাইনি। আমার শাশুড়ি এসে জিজ্ঞেস করলেন, তুমি কেন খাবে না? আমি মাথা ব্যথার অজুহাত দিয়ে মাঝ রাত অবধি কান্নাকাটি করে কাটিয়ে দিলাম। রাত 2টোর দিকে ড্রয়িং রুম থেকে ফিসফিস শব্দ আসতে লাগল। রুম থেকে বেরিয়ে এসে দেখি ড্রয়িং রুমের দরজা বন্ধ। ড্রয়িং রুমের জানালা দিয়ে তাকাতেই চমকে উঠলাম। দিয়া মোহিতের কোলে। চোখ বড় বড় হয়ে গেল এবং আমার শরীর কাঁপতে লাগল। আমি ঘামে ভিজে গেছি। ঈশ্বরকে ধন্যবাদ জানালাম যে আমি যা দেখেছি তা স্বপ্ন ছিল। আমি উঠে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে দেখলাম মোহিত তার ল্যাপটে কিছু কাজ করছে। আমি কাঁদতে কাঁদতে তার কাছে বসলাম। সে আমাকে দেখে কিছুটা বিরক্ত হয়ে জিজ্ঞেস করল, কি ব্যাপার, তুমি আবার কাঁদছ কেন? আমি বললাম, মোহিত, তুমি আজকের পর দিয়ার সাথে কথা বলবে না। আমার কথা শুনে প্রথমে সে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে রইল, তারপর ল্যাপটপ বন্ধ করে বলল, কথা বলবো না? আমি বললাম, তোমার মনে যদি দিয়াই ছিল তাহলে আমাকে বিয়ে করলে কেন? সে বলতে লাগল, আমি খুব ভুল করেছি যে আমি দিয়ার কদর না করে তোমাকে দেখে তোমার জন্য পাগল হয়ে তোমাকে বিয়ে করেছি। দিয়া আমাকে আগে থেকেই ভালোবাসত আর আমাকে বিয়ে করতে চাইত। এখন আমিও বুঝতে পেরেছি, তাই আমি দিয়াকে বিয়ে করতে চাই। এটা শুনে আমি একদম পাগল হয়ে গেলাম, আর ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বললাম, তুমি এটা করতে পারো না, তুমি আমাকে এভাবে নষ্ট করতে পারো না। তোমাকে ছাড়া আমি মরে যাব মোহিত, আমি তোমাকে খুব ভালোবাসি। আমার কথা শুনে মোহিত আমার হাত ধরে রুমে নিয়ে এসে রুমের দরজা বন্ধ করে দিয়ে বলল, শুধু এইটুকুই আমি শুনতে চেয়েছিলাম। আমি জানতাম তোমার মধ্যে হৃদয় আছে, তাই আমি দিয়াকে অনুরোধ করেছিলাম এই নাটকটা করতে। চামেলি, দিয়া আমার নিজের বোন। মায়ের বান্ধবীর কোনো সন্তান নেই, তাই মা দিয়াকে তাকে দিয়েছিলেন। এটা আমার জন্য একেবারে নতুন, আমি জানতাম না। তখন মোহিত বলল যে তুমি আমাকে দূরে ঠেলে দিয়েছিলে, যেটা আমাকে খুব কষ্ট দিয়েছে। আমি ভেবেছিলাম তুমি হয়তো অন্য কাউকে ভালোবাসো, তাই আমার থেকে দূরে থাকার অজুহাত খুঁজছ। আমি দিয়ার সাথে মিলে এই নাটকটি করেছি, আর আজকে তোমার অভিব্যক্তি আমাকে আনন্দ এবং শান্তিতে ভরিয়ে দিয়েছে। মোহিত আমার কাছে আসতে লাগল, এত কাছে যে সে আমাকে তার বুকে জড়িয়ে নিল।
মোহিত মাতাল স্বরে বলল, চামেলি, তোমার মন থেকে সব ভয় দূর করে দাও। আমি তোমার স্বামী, আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে কখনোই কষ্ট দেব না। এবার আমি তাকে আর আটকাতে পারলাম না, কারণ আমি আমার ভালোবাসা প্রকাশ করে দিয়েছি। সারা রাত এই ভয়ে কাটালাম যে যেদিন মোহিত আমার সত্যিটা জানবে সেদিনই হবে এই বাড়িতে আমার শেষ দিন। যাই হোক, আমার সঙ্গ পেয়ে মোহিত খুব খুশি। কিছুদিন পর দিয়াও ফিরে গেল, কিন্তু আমি সবসময় ভয়ে ভয়ে থাকতাম যে মোহিত যখন আমার সত্যটাটা জানতে পারবে তখন আমার কি হবে। মাত্র কয়েক মাস হয়েছে আমাদের বিয়ে। একদিন খাওয়ার সময় আমার শাশুড়ি বলতে